টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকায় বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। হঠাৎ এই বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষ পড়ছেন বিপাকে। রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, পোহাতে হচ্ছে দুর্ভোগ। যে কারণে নগরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে জলাবদ্ধতার ছবি ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের দাবি জানাচ্ছেন। কেন বৃষ্টি হলেই তলিয়ে যায় ঢাকা? জলাবদ্ধতা নিরসনে কি করছে সিটি কর্পোরেশন? নগরের প্রশাসক কি বুঝবেন জনগণের দুর্ভোগ? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। দর্শক যারা শুনছেন সবার প্রতি সালাম রইল। ঢাকা শহরের কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে এখন পর্যন্ত আপনারা তথ্য পেয়েছেন বা আপনাদের পর্যালোচনা বলছে? দেখেন, গভীর নিম্নচাপের কারণে যেই আমরা জলাবদ্ধতার সংকটে পড়লাম, সেটার মধ্যে কিন্তু ঢাকার উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশন যদি ধরেন, সব এলাকাতেই কম বেশি জলাবদ্ধতা আছে। আমি যদি নাম দিয়ে বলি, শান্তিনগর মোড়, রাজারবাগ, আরামবাগ, ফকিরের পুল, ধানমন্ডি 27, শাসমজি রোড, জুরাইন, শ্যামপুর। আবার উত্তর সিটি কর্পোরেশন দিকে দেখলে দেখা যাবে যে মিরপুরে কাজীপাড়া, রামপুরা, যমুনা ফিউচার পার্ক, প্যারিস রোড এলাকা, নাখালপাড়া, উত্তরা, কাউলা, শাহিনবাগ, কালশি রোড, রূপনগর আবাসিক এলাকা। তো আসলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ঢাকার আসলে মনে হয় না এমন কোন এলাকা নাই যেখানে জলাবদ্ধতা হয় নাই। কোথায় সেটা স্থানিক অল্প পরিমাণ, হয়তো কোনো একটা নেইবারহুডের ভেতরে, আবার কোথাও দেখা যাচ্ছে বড় এলাকা জুড়ে জলাবদ্ধতা। নিউ মার্কেট তো তলিয়ে গেছে। এদিকে আমরা দেখেছি কালশি, বালুর মাঠ, বস্তি এলাকাতে মানুষজন আসলে তাদের বস্তির এলাকাতে হাঁটুর চেয়ে বেশি পানি, তখন তারা গিয়ে ফ্লাইওভারের নিচে আশ্রয় নিয়েছে। আসলে অবস্থাটা বেশ সঙ্গীন এখন। যে জলাবদ্ধতার প্রধান কারণগুলো আসলে কি? জলাবদ্ধতা, একটা শহরে জলাবদ্ধতা তখন হয় যখন শহরের প্রাকৃতিক যে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং কৃত্রিম পানি ব্যবস্থা তার সম্মিলিত তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা বৃষ্টিপাতটাকে ধারণ করতে পারে না। এখন ঢাকার ক্ষেত্রে আপনার জানা আছে যে আমাদের ঢাকা প্রাকৃতিক ভাবে কিন্তু খাল, নদী নালা, পুকুরের নেটওয়ার্কের মধ্যে একটা প্রাকৃতিক ভাবেই এই সিস্টেমটা ছিল যে আমাদের বৃষ্টিপাত শুধু 50-60 মিলিমিটার না, আরো বড় বৃষ্টিপাত ঢাকা এক সময় তেমন কোনো জলাবদ্ধতা হতো না। কিন্তু নগরায়নের ক্ষেত্রে আমরা অনিয়ন্ত্রিত এবং বিধ্বংসী নগরায়নের মাধ্যমে আমরা কি করেছি, খালগুলো, আমাদের পুকুরগুলো, আমাদের যে এমনকি ফ্লাড ফ্লো জোন গুলো, সবগুলোতে ধীরে ধীরে এমন ভাবে ভরাট করেছি, যার ফলে আমরা মূলত নির্ভর করেছি কৃত্রিম যে আমাদের নালা নর্দমা, তার উপরে। এখন কৃত্রিম ব্যবস্থাপনা দিয়ে ঢাকার মতো এত জনবহুল শহর, যেখানে প্রায় কনক্রিটের আচ্ছাদনে অনেক ওয়ার্ডেরই 90% উপরে এলাকা কনক্রিট আচ্ছাদিত হয়েছে, তার মানে পুরো প্রেশারটা পড়ছে আমাদের কৃত্রিম যে ব্যবস্থাপনার উপরে, যার ফলে এই কৃত্রিম ব্যবস্থাপনা এই আমাদের বৃষ্টিপাতকে ধারণ করার মতো উপযুক্ত না। এবং এই কৃত্রিম যে আমাদের খালা নর্দমা যা আছে, সেটারও ক্যাপাসিটি বিভিন্ন ধরনের কঠিন বর্জ্যের কারণে এবং অনেক ক্ষেত্রে তাদের মধ্যে আন্তঃসংযোগ না থাকার কারণে আমাদের এই জলাবদ্ধতা বেশ প্রকট আকারে ধারণ করেছে। আর আমাদের যে লোভের গুলি হয়েছে এই শহরগুলো, কেননা আমরা বিশ্বের যে কোনো শহরে, সেখানে তাদের যে খাল বা ওয়াটার বডি গুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমরা ইনফ্রাস্ট্রাকচার হিসেবে রাখা হয়, অথচ আমরা সেগুলোকে ভরাট করে আমরা নগরায়ন করেছি। এমনকি খালগুলোকে বক্স কালভার্টের মতো ডেড একটা চ্যানেলে আমরা কনভার্ট করেছি। সেই বক্স কালভার্ট গুলো আবার বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পরিপূর্ণ থাকে, যার ফলশ্রুতিতে বৃষ্টি হলে আমাদের একদমই অল্প কিছু প্রবাহ যে নর্দমা গুলোতে আছে তার উপর নির্ভর করা ছাড়া বড় আকারে খালগুলোর উপর যে নির্ভর করব, সেই খালগুলোতে পানি যাওয়ার আগে জলাবদ্ধতা হয়ে যাচ্ছে। আর কখনো কখনো খালগুলোতে পৌঁছাতে পারলেও সেই খালগুলোর কোথাও কোথাও দেখা যাচ্ছে যে আমাদের সেই ভরাট অবস্থা, এবং আলটিমেটলি সেটা যে নদীর সাথে সংযুক্ত, সেখানে অনেক জায়গাতেই আমাদের প্রতিবন্ধকতা আছে। এই কারণেই আমাদের এখন শুধু বড় বৃষ্টিপাত না, অল্প বৃষ্টিপাতও জলাবদ্ধতা হচ্ছে। আপনার কি মনে হয় ঢাকা ওয়াসা এবং সিটি কর্পোরেশন যে ভূমিকা পালন করছে, বিশেষ করে জলাবদ্ধতার ক্ষেত্রে, এটা কি আপনারা যথেষ্ট মনে করেন কিনা? ওয়াসা এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এই তাদের যে পারফরমেন্স যদি দেখেন, সবসময় আমরা বলবো যে পারফরমেন্স, তারা তাদের অপটিমাম পারফরমেন্স দেখাতে পারছে না। তারা মূলত আসলে যেই কৃত্রিম ব্যবস্থাপনা বা ইঞ্জিনিয়ারিং সলিউশনের দিকে বেশি চিন্তা করে, কিন্তু তাদের ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট, 3 ধরনের সলিউশন দিয়ে কিন্তু একটা শহরের জলাবদ্ধতাটা মেটানো যায়। কিন্তু আমরা এমন অনেক সময় দেখেছি যে শহরের এই যে ইঞ্জিনিয়ারিং সলিউশনের ক্ষেত্রে আমাদের অনেক সময় পাম্প হাউস গুলো যেগুলো আছে, পাম্প স্টেশন কাজ করছে না, সুইচ গেট গুলো ঠিক মতো উঠানো যাচ্ছে না, এগুলো যে জাস্ট রুটিন কাজ, সেটার ক্ষেত্রে তারা অদক্ষ। আবার অনেক ক্ষেত্রে তাদের সারা বছর ব্যাপী যে ওয়াসা এবং সিটি কর্পোরেশন যে খালগুলোকে
নিরবিচ্ছিন্ন ভাবে তাদের সংস্কার কার্যক্রমগুলো করা, সেটাও নয়। কালকে আমি এক খবরে দেখলাম যে বলা হচ্ছে যে তারা এখন খালগুলোতে সংস্কার কাজ করবে বা তারা খালগুলোতে হয়তো পদক্ষেপ নিবে। তাহলে আমরা তো বর্ষা চলে এসেছে, আমাদের বর্ষা মৌসুম ফুল ফ্লেজেড রানিং, তাহলে এখনো আমরা রুটিন কাজটা কেন করতে পারিনি? তাহলে এই যে ব্যর্থতাটা, এই ব্যর্থতার দায়টা তাদের নিতেই হবে। আর বিপরীতে ওয়াসা কি করেছে, আমাদের ঢাকার মতো প্রাকৃতিক যে ওয়াটার চ্যানেল যে শহরগুলোতে ছিল, সেই শহরে পুরো সিস্টেমটা এখন পাম্প এবং সুইচ গেট নির্ভর করে ফেলেছে। এইটাও একটা আমাদের ঐতিহাসিক দায়, কখনো কখনো বক্স কালভার্ট নিয়ে এসেছে। তাহলে আমরা কেন ন্যাচারাল সিস্টেমটাকে পুরোপুরি গলা টিপে হত্যা করে এখন আমরা পাম্প স্টেশন গুলোকে নিয়ে আমরা বলছি যে ঢাকাকে পাম্প আউট করতে হবে পানি। এবং অনেক ক্ষেত্রে বর্ষার সময় দেখা যায় যে বাইরের যে নদীর পানির লেভেল যদি বেশি হয়ে যায়, সুইচ গেট গুলো খোলাও যায় না। তাহলে অদ্ভুত একটা বিড়ম্বনার মধ্যে আমরা এই শর্টটাকে নিয়ে আসলাম, যেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং সলিউশন কাজ করছে না, প্রাকৃতিক সলিউশনটাকে আমরা আগেই ধ্বংস করেছি। সব মিলেই আমাদের এখন বিদ্যমান অবস্থা যে অল্প বৃষ্টি হলেও আমাদের এই সমস্যাটা। আরেকটা বড় ব্যর্থতা হচ্ছে আমাদের অনেক এলাকাতেই সড়কগুলোকে ধীরে ধীরে কার্পেটিং এর নাম দিয়ে দিয়ে কি করা হয়েছে, উঁচু করে ফেলা হয়েছে। সড়কের পাশে যে দোকানপাট বসত বাড়ি সেগুলো নিচু হয়ে গেছে। তাহলে সড়ক তৈরি করার সময় যে আমাদের কন্ট্রোল লাইন, যে ন্যাচারাল যে টপোগ্রাফি যে লাইনটা আছে, সেটাকে মেনটেন করে সড়কগুলো হওয়ার কথা। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং দিক থেকে এই ঠিকাদারদেরকে নিয়ন্ত্রণ করতে পারিনি, আমরা খবরদারি করতে পারিনি। যার ফলে অনেক এলাকাতেই আমাদের যে রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ারিং যে গ্রামার এবং প্ল্যানিং এর যে ল্যান্ডস্কেপের সাথে তার যে ইন্টিগ্রেশন এবং তার কোঅর্ডিনেশন, এটা না মানার কারণে অনেক এলাকাতেই বাড়ি ঘরের ভেতরে পানি ঢুকছে অল্প বৃষ্টিতে, যেটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যর্থতা। সার্বিকভাবেই ঢাকাবাসী আসলে সরকারের বিভিন্ন সংস্থাগুলোর তাদের যে গাফেলতি এবং আমাদের যে সার্বিক যে আমাদের সর্বগ্রাসী যে লোভ, যে লোভের বলি হচ্ছে আমাদের সকল ধরনের ওয়াটার বডি, এই কারণে আমরা ভুগছি। তাহলে জলাবদ্ধতা মোকাবেলায় এই মুহূর্তে আমরা দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী কি ধরনের পদক্ষেপ নিতে পারি? জলাবদ্ধতা মোকাবেলা করতে গেলে আমাদের এই মুহূর্তে আমরা যে অনেক মানে অনেক কিছু করে জলাবদ্ধতা একদম মানে ব্যাপক আকারে কমাতে পারবো, এই বাস্তবতাটা নাই। কেননা ইতিমধ্যে যে পরিমাণ ক্ষতি সাধন করেছে আমাদের প্রাকৃতিক সিস্টেমের মধ্যে, এবং আমাদের যে কৃত্রিম যে সিস্টেম, সেই সিস্টেম গুলো অনেকটুকুলি অকার্যকর। তারপরে আমাদের সর্বোচ্চ যে চেষ্টাটা করতে হবে যেন যতটুকু প্রাকৃতিক চ্যানেল গুলো আছে এবং যেগুলোকে উদ্ধার করা সম্ভব যে জায়গাগুলোতে যার বাস্তবতা আছে, সেগুলোকে প্রাকৃতিক চ্যানেল গুলোকে নিরবিচ্ছিন্ন ভাবে তার অপটিমাম ক্যাপাসিটিকে রান করতে দেয়া, এবং তাদের মধ্যে যে সংযোগগুলো ইতিমধ্যে মিসিং বা যেখানে দখলদার গুলো আছে যাদেরকে সরানোর বাস্তবতা আছে, সেইগুলোতে আমাদের রিস্টোর করতে হবে এবং তাদের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে হবে। আর কৃত্রিম যেই ওয়াটার চ্যানেল আছে, খালা নর্দমা গুলো আছে, কেচপিট গুলো আছে, সেগুলো সংস্কার এবং তার মেইনটেনেন্সটাকে রুটিন মাফিক করে অন্তত তাদের ক্যাপাসিটি যেন সর্বোচ্চ পর্যায়ে আমরা নিতে চাই। কিন্তু কোনো ক্ষেত্রে এটা কাজ করবে না যদি আশেপাশের কমিউনিটিকে আমরা এঙ্গেজ না করতে পারি। এগুলো হয়েছে প্রকল্প ভিত্তিক এবং সংস্থা, সিটি কর্পোরেশন ওয়াসা কাজ করলে করলো, না করলে নাই, তখন আমরা কমিউনিটি ভুগছি। কমিউনিটিকে যদি এই উদ্ধারকৃত খাল বা আমাদের ওয়াটার চ্যানেল বা আমাদের আশেপাশের যে ড্রেনেজ চ্যানেল গুলো আছে কৃত্রিম, সেখানে ময়লা আবর্জনা ফেলতে আমরা যদি নিরুৎসাহিত করি এবং কখনো কখনো মনিটরিং এ তাদেরকে যুক্ত করি, তাহলে অন্তত চ্যানেল গুলোকে আমরা পর্যায়ে নিরবিচ্ছিন্ন রাখতে পারবো। কিন্তু কোনো কিছুই কাজ করবে না যদি আমরা উন্নয়ন নিয়ন্ত্রণ না করি। আমাদের উন্নয়ন নিয়ন্ত্রণ না করতে থাকলে আমাদের ইতিমধ্যে যতগুলো সবুজ এলাকা আছে, সেই সবুজ এলাকাগুলোতেও কিন্তু ধীরে ধীরে কনক্রিট বসে যাবে। সেখানে আইদার সড়ক হবে, না হয় দেখা যাবে যে কোথাও বিল্ডিং হচ্ছে। তখন এই যে সবুজ এলাকাগুলো যেগুলো ওয়াটার রিচার্জের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা থাকে, তাদের ভূমিকাটাও হ্রাস পেয়ে যাবে। এই জন্য আমাদের প্ল্যানিং, ইঞ্জিনিয়ারিং সলিউশন এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট সবগুলোই দরকার। কিন্তু আমাদের শুধুমাত্র ঢাকা শহর না, ঢাকা শহরের আউটফলে যেখানে পানিটা পড়বে, বিশেষ করে আশেপাশে যেই নদী নালার পাশাপাশি ফ্লাড ফ্লো জোন, সেখানেও নির্বিচারে কিন্তু মানে সেখানকার ওয়াটার রিটেনশন এবং ফ্লাড ফ্লো জোনে কিন্তু বিভিন্ন ধরনের আবাসন প্রকল্প হচ্ছে। সেই আবাসন প্রকল্পের সাথে বেসরকারি ভূমি মালিক, পাশাপাশি আমাদের সরকারি অনেক বাহিনী জড়িত। তাহলে আমরা যদি নির্বিচারে সরকারি এবং বেসরকারি সকল সংস্থা মিলে আশেপাশে ফ্লাড ফ্লো জোন গুলোকেও যদি আমরা এভাবে গলা টিপে মেরে ফেলি, তাহলে তো আসলে আমাদের জলাবদ্ধতা বা পানিটার যে নাম বেশি নামার জায়গাটাও থাকবে না। তাহলে আমরা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার দিকে আমরা যাব। এবং আপনি জানেন যে মধুমতি মডেল টাউনে যেটা ফ্লাড ফ্লো জোন ছিল, সেখানে কোর্টের রায় আছে, রায় আসার পরেও কিন্তু সেখানে কোনো ধরনের উচ্ছেদ অভিযান সেভাবে চালানো হয় নাই। সেখানে এখনো কনস্ট্রাকশনের মাধ্যমে পার্মানেন্ট ড্যামেজ হিসেবে বিল্ডিং হচ্ছে। তাহলে এভাবে যদি আমরা দিনের পর দিন যদি বিধ্বংসী ভাবে যদি নির্মাণযোগ্য করতে থাকি, যেখানে আমাদের ন্যাচারাল যে ল্যান্ড ক্লাসিফিকেশন অনুযায়ী এখানে পানি ধারণ করা বা যেটা সবুজ এলাকা এবং জল ধারণ এলাকা, এগুলো যদি রিটেন না করতে পারি, সেটা কেন্দ্রীয় এলাকাতে এবং শহরের বাইরে যেটা বহিস্থনগর এলাকা, তাহলে কিন্তু আমাদের জলাবদ্ধতাটা আরো ভয়াবহ রূপে ফেরত আসবে। তখন আমাদের করণীয় কিছু থাকবে না। তাহলে যদি আমি খুব ছোট করে আপনার কাছে শুনতে চাই যে আপনাদের মূল্যায়নটাই আসলে আমরা জানতে চাই। আমরা কি সামনের দিকে তাহলে ঢাকাতে আরো প্রকট জলবদ্ধতার দিকে যাচ্ছি, নাকি আসলে আমরা মুক্তির সম্ভাবনাও আমাদের আছে?
বাস্তবতা হচ্ছে আমরা খারাপের দিকে যাচ্ছি। কারণটা এই কারণে বললাম, ঢাকাতে কোনো উন্নয়ন নিয়ন্ত্রণ নাই। আমি যদি ছোটভাবে বলি, একটা সরকারি যেকোনো একটা আপনি যদি কমপ্লেক্স দেখেন, সেই কমপ্লেক্সের আগে 70 ভাগ জায়গা ফাঁকা থাকতো, 30 ভাগ জায়গাতে হয়তো আপনার বিল্ডিং হতো। সেই 70 ভাগ ফাঁকা জায়গার মধ্যে আরো নতুন নতুন বিল্ডিং হচ্ছে। তাহলে আপনি তো এই ব্যবস্থাপনায়, আপনার যেমন পুকুর, জলাশয়, নদী নালা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি সবুজ এলাকা যেটা পানিটাকে ডিলে করাবে এবং কিছু পানি আন্ডারগ্রাউন্ডে রিচার্জের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেই সবুজ এলাকাগুলো তো রিজেন করার জন্য যে উন্নয়ন নিয়ন্ত্রণের যে আইডিয়া সিটি কর্পোরেশন, রাজু বা রাষ্ট্র ধারণ করবে, সেই রাষ্ট্র তো নাই। বরঞ্চ রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় আগে বেসরকারি ভাবে করতে, এখন রাষ্ট্রীয় সংস্থাগুলোই এই ধরনের ধ্বংসযজ্ঞের সাথে জড়িত। উত্তরা থার্ড ফেজ যে প্রকল্পটা নেওয়া হয়েছে, এটা তো আমাদের জল ধারণ এলাকা ছিল, ফ্লাড ফ্লো জোন ছিল। তাহলে সেখানে রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সেখানে প্রকল্প করেছে। ঢাকার আশেপাশে এমন অনেক জায়গা আছে যেখানে সরকারি বিভিন্ন সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, বিসিএস এর বিভিন্ন ধরনের বাহিনী, হ্যাঁ, তারা কি করছে, এগুলো কি করছে, নতুন নতুন যেহেতু কেন্দ্রীয় এলাকায় জায়গা নাই, বহিস্থ যে পানি ধারণ এলাকাতে তারা গিয়ে এই ধরনের প্রকল্প করছে। অথচ সরকার কিন্তু নগরায়ণ নিয়ে, পরিবেশ নিয়ে, জল ধারণ এলাকা কারা ধ্বংস করলো এই নিয়ে একটা কমিশন করে নাই। তাহলে এই অন্তর্বর্তী সরকারের সময় যদি এই বড় আকারে দখলদারদেরকে আমরা আইনের আওতায় না আনতে পারি, তাহলে কখন পারবো? শুধুমাত্র উচ্ছেদ অভিযানই কি কাজ? একটা রাষ্ট্র চলে যারা বিগত সময় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদেরকে যদি আপনি কড়া বার্তা না দিতে পারেন, তাদেরকে যে আইনের আওতায় নিয়ে যথোপযুক্ত শাস্তি না দিতে পারেন, ভবিষ্যৎ দখলদাররা উৎসাহিত হবে। এমনকি দেখেন, আদি বুড়িগঙ্গা চ্যানেল বিগত সময় সরকারের সময় শেষের দিকে এই প্রকল্পটা শুরু হয়েছিল, বেশ অনেক টাকা ইতিমধ্যে খরচ হয়েছে। কিন্তু এই সরকার আসার পরে সেই আদি বুড়িগঙ্গা চ্যানেলে যা উদ্ধার হয়েছিল, সে উদ্ধারকৃত জায়গা পুনর্বার দখল হয়েছে। তাহলে আমরা কি এই ধরনের খেলা খেলতেই থাকবো? মানে একটা সরকার আসবে, বরঞ্চ এই সময় তো দখলদাররা মানে ভয়ে কাঁপার কথা ছিল। তাহলে কিভাবে অন্তর্বর্তী সরকারের সময় এই ভয়ের জায়গা থেকে সে সরে গিয়ে দখলদাররা পুনর্বার এসে আগ্রাসী ভাবে আসছে? এই ঢাকার ডিটেল এরিয়া প্ল্যান সংস্কারের নাম দিয়ে আবার এই ধরনের উন্নয়নের, বল্গাহীন উন্নয়নের কথা বলা হচ্ছে। সরকার বরঞ্চ আবাসন ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দিচ্ছে, সরকার দখলদারদের প্রশ্রয় দিচ্ছে। এটাই যদি হয় চরিত্র, এবং কোনো কাউকে যদি শাস্তি না দেওয়া হয়, মানে আপনি দেখেন অন্তর্বর্তী সরকার আসার পরে অনেকে জেলে গিয়েছে, কিন্তু একজন বড় দখলদার যিনি বড় আকারে খালে দখল করেছেন বা খাল পলিউশন করেছেন, যিনি গণহত্যা, যিনি পরিবেশ হত্যার সাথে জড়িত, ইকোসাইডের সাথে জড়িত, হ্যাঁ, তাহলে জনগণের জীবন জীবিকা হত্যার সাথে জড়িত, তাদের কাউকে কি গরাদের ভিতরে নেওয়া গিয়েছে? এই দৃষ্টান্ত যদি এখন স্থাপিত না করা হয়, তাহলে তো আমাদের ভবিতব্য এটাই হবে যে আমরা আরো খারাপের দিকে যাব। কেননা বল্গাহীন নগরায়নটাকে এখনো রাশ টেনে ধরার মতো সরকার যন্ত্র কাজ করছে না। এবং সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে যারা এই আচরণগুলো করেছে, যারা দিনের পর দিন দুর্নীতির মাধ্যমে ফুলে ফেপে একাকার হয়েছে, একজন সরকারি কর্মকর্তাকে কিন্তু এই কারণে, এই যে আমাদের পরিবেশ এবং খাল বিল দখলের কারণে যার সাথে জড়িত ছিল, একজন সরকারি কর্মকর্তাকে এই কারণে নেওয়া হয়েছে, তিনি ইকোসাইডের সাথে জড়িত ছিল, পরিবেশ হত্যার সাথে জড়িত ছিল। দেশের জলাবদ্ধতার পেছনে তার যে নির্লিপ্ততা এবং তার যে দুর্নীতির মাধ্যমে সে যে বিভিন্ন জায়গায় বখান ভরাট হতে দিয়েছে, নাইদার সরকারি কোনো কর্মকর্তা আমলাকে ধরা গিয়েছে, নাইদার দখলদার যারা ব্যক্তি প্রভাবশালী, রাজনীতি হোক বা সামাজিক ভাবে প্রভাবশালী, ধরা যায়নি। তাহলে কিভাবে আশা করতে পারি যে সামনের দিনে ট্রেনটা বদলাবে? এখনই আমরা অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন দেখিনি, তাহলে ভবিষ্যতে রাজনৈতিক সরকার যে এই ক্ষেত্রে বড় কোনো ভূমিকা রাখবে, এটা আশা করাটা দূর হয়ে যাচ্ছে। জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, সেখানেই আমি একটু জানতে চাই, মেয়রহীন নগরীতে জনগণের দুর্ভোগ প্রশাসক আসলে কতটুকু উপলব্ধি করছেন বলে আপনারা মনে করেন? রাজনৈতিক ধারণাই তো হচ্ছে যে আপনার জনপ্রতিনিধিত্বশীল মানুষের কাছে তারা হচ্ছে যে দায়বদ্ধ থাকবে যখন তারা ইলেক্টেড হবে। এখন প্রশাসকদের আপৎকালীন ব্যবস্থা তো সরকার, আমরা বলেছিলাম যে স্থানীয় সরকার যেটা জনগণের সাথে সম্পর্কিত, এই নির্বাচনটার মাধ্যমে আমাদের কিন্তু স্থানীয় সরকার প্রতিনিধি আমরা নির্বাচিত ভাবেই করতে পারতাম। কিন্তু এখন প্রশাসক উত্তরে হয়তো তিনি একজন পরিবেশ কর্মী ছিলেন, আর দক্ষিণে হচ্ছেন একজন আমলা, হ্যাঁ, এভাবে দিয়ে তো চলছে। ওনারা কেউই আসলে সেই অর্থে যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত না, জনগণের কাছে দায়বদ্ধ না। জনগণের কাছে দায়বদ্ধ না হলে, এবং একই সাথে যারা অতীতে যারা দখলদার ছিল তাদের যদি শাস্তির দৃষ্টান্ত না তৈরি করতে পারি, তাহলে আলটিমেটলি খুব বেশি ভালো কিছু আশা করা যায় না। এবং আমাদের এই যে জলাবদ্ধতার এই যে বর্তমান অবস্থা, এখনো কিন্তু আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে এই সিটি কর্পোরেশন, প্রশাসক হিসেবে তারা কি আমাদের যারা নগরবাসী আমরা আছি, আমাদের এই কষ্টগুলো উপলব্ধি করতে পারছেন কিনা, আমি সেই প্রশ্নই আপনাকে করেছিলাম। নগরবাসী মানে কষ্ট এই কারণে উপলব্ধি করতে পারবে না, কারণটা হচ্ছে যে কি, আমাদের যারা ভোগেন তাদের অধিকাংশ হচ্ছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমাদের যারা এই ধরনের পদে বসেন তারা উচ্চবিত্তই থাকেন অধিকাংশ ক্ষেত্রেই। তারা জনগণের সাথে তাদের সংযোগটা নাই, যে আমাদের সাধারণ মানুষ
কি পরিমাণ দুর্বিষহ অবস্থায় থাকে এই জলাবদ্ধতায়। আমি উদাহরণ দিয়ে রিলেট করি। কুমিল্লাতে আপনার হয়তো জানা থাকবে, গতকালকে কুমিল্লাতে একজন মহিলা ম্যানহোলের ঢাকনার ভেতরে পড়ে গিয়েছেন। তাহলে আমি ঢাকার ২ সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসকদের এই প্রশ্নটা করতে চাই, ঢাকা শহরে কি সকল ম্যানহোলের ঢাকনা এই এপ্রিলের আগেই কি আপনারা এটা নিশ্চিত করতে পেরেছিলেন ঢাকা শহরে কোনো ম্যানহোলের ঢাকনাটা খোলা নাই? এই ইন্ডিকেটরটা যদি আপনি মেজার করতে পারবেন যে আসলে আমাদের এই প্রশাসকরা আদৌ আমাদের প্রতি সংবেদনশীল কিনা। গতকালকে ২ জন ঢাকায় মারা গিয়েছেন ইলেকট্রিফাইড হয়ে। তাহলে আমাদের এই যে হ্যাজার্ডটা কতটুকু ঘরের কাছে, যে আমরা ভাবছি জলাবদ্ধতায় আমার গাড়িটা আটকে গেল কিনা এই আলাপ করছি, কিন্তু ইলেকট্রিফিকেশনের মাধ্যমে যে আমরা জলাবদ্ধতার কারণে মারা যেতে পারি, এই বাস্তবতাগুলো তো ঢাকায় এটা এবার প্রথম না, আগেও হয়েছে। তাহলে এই যে জনগণের সাথে মানে দূরত্ব রেখে যারা প্রশাসক হন, যারা মেয়র হন, তারা আসলে জনগণের কাতারে নেয়। এই কারণেই আমাদের লোকাল লেভেলে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তাদের দুয়ারেই পৌঁছে না। ইভেন আমাদের মানে লোকাল লেভেলে যতগুলো দখল হয়েছে সেগুলো রক্ষা করার জন্য তারা কি গ্রাউন্ড লেভেলে এসে কতটুকু কাজ করেছেন, এই প্রশ্নটা আমরা করতে চাই। এবং অনেক ক্ষেত্রে যেটা বড় প্রশ্ন, আমরা খবর পেয়েছি অনেক ক্ষেত্রেই আমাদের বিদ্যমান সরকার ব্যবস্থা, সিটি কর্পোরেশন প্রভাবশালীদের কাছে আবুশ করছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সরাসরি দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে চলে এসেছে। দুর্নীতিগ্রস্ত যে কোনো ব্যবস্থাপনা আসলে কখনোই জনগণের হবে না, কেননা সে হয়তো ছোট দখলদার যারা আছে তাকে উচ্ছেদ করবে, বড় দখলদার যারা বিগ মাফিয়া, যারা আবাসন ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ভাবে যারা সরকার যন্ত্রের অনেক কাছে, তারা অনেক টাকার বিনিময়ে পার পেয়ে যাবে। এর আলামত আমরা দেখেছি, এবং এই আলামতের কারণেই এতদিন ধরে সিটি কর্পোরেশনে একদিকে আন্দোলন হচ্ছে, সিটি কর্পোরেশনের রেগুলার অ্যাক্টিভিটি বন্ধ, নির্বাচন হলে এই সমস্যাগুলো চলে যেত, একদিকে কবে নির্বাচন হবে এটা আমরা জানিও না। তাহলে এই যে একটা ত্রাহি মধুসূদন অবস্থা, এই মধুসূদন জনগণ সবচেয়ে বিপাকে। জনগণ এটা ঢাকাবাসী জানে যে একদিনে সব বদলাবে না, কিন্তু জনগণ যদি দেখতে যে দখলদার যারা আছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে এবং কিছু ভালো কাজ করা হচ্ছে, এবং রুটিন কাজগুলো চলছে, বড় প্রজেক্টের আশাও করে না মানুষ, বড় প্রজেক্ট দিয়ে ঢাকা শহরের সমাধান করা যাবে না, বরঞ্চ রেগুলার মেইনটেনেন্স কাজ, তার সাথে জনসম্পৃক্ততা, অ্যাভেলেবেল যে ওয়াটার রিটেনশন এরিয়া গুলো আছে তার সর্বোচ্চ উপযোগিতা, মিসিং লিঙ্ক গুলোকে একটু করে যোগাযোগ সংযোগটা বাড়ানোর চেষ্টা করা, এই ধরনের ছোট উদ্যোগের মাধ্যমেই ঢাকা শহরের বড় সমাধান সম্ভব। কিন্তু সবসময় দেখি যে আমরা বড় উদ্যোগ আর কম্প্রোমাইজিং নেচার, এই কম্প্রোমাইজিং নেচারটা বদল হয় নাই। এই নেচার বদল না হওয়াটাই হচ্ছে যে আমাদের বর্তমান যে 2টা সিটি কর্পোরেশন এলাকা, তাদের যে দায়িত্বে যারা প্রশাসক বা মেয়র আছেন, তাদের প্রতি আমাদের বড় প্রশ্ন, কেন এখনো কম্প্রোমাইজিং নেচারই আগের বন্দোবস্ত চলছে। এই বন্দোবস্ত চলার কারণেই আমাদের এখনো আমরা মনে করছি যে জনগণ এখনো কর্পোরেশন বা সরকারি যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে প্রতি সন্তুষ্ট না। জি, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করেছেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে এবং দর্শকদের অসংখ্য ধন্যবাদ।